তো প্রথমে আমরা এখানে যেটা আলোচনা করতে যাচ্ছি এটা হলো আমাদের ফুরিয়ার অ্যানালাইসিস বা ফুরিয়ার সিরিজ। তো এখানে প্রথমে বেসিক কিছু জিনিস আছে, এটা আমাদেরকে আগে একটু আলোচনা করে নিতে হবে। যেমন পিরিয়ডিক ফাংশন আছে, ইভেন অড ফাংশন আছে, এই জিনিসগুলো আমাদের দরকার হবে। পিরিয়ডিক ফাংশনটা আসলে কি জিনিস, তো এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে। আমি যদি বলি a function f of x is said to have a period p or to be periodic, বলা হবে যদি উইথ পিরিয়ড p if for all x, তখন f of x plus p অর্থাৎ x এর সাথে যদি p আকারে কোনো একটা নিউমেরিক্যাল নাম্বার হতে পারে অথবা একটা কনস্ট্যান্ট হতে পারে, সেই নাম্বারটা x এর সাথে যোগ আকারে থাকবে, তখন এই ফাংশনের মধ্যে যদি এটা আমরা রিপ্লেস করি ইনস্টেড অফ x, দেন এটা সিম্পল ওই পিটা বেনিশ হয়ে যাবে, শুধুমাত্র আমার f of x টা অবশিষ্ট থাকবে। তখন আমরা এই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলবো উইথ পিরিয়ড p, যে জিনিসটা আমার বেনিশ হয়ে যাবে। তো এই টাইপের কিছু এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো হলো sin x হতে পারে, tan x হতে পারে, cos x হতে পারে, সবাই কিন্তু পিরিয়ডিক ফাংশন। কারণ কি? কারণ হলো এটা নির্দিষ্ট একটা সময় পর পর এটা পূর্বের অবস্থায় ফিরে আসে। যেমন sin x এর কথা যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে sin x এর যদি আমি এখানে অক্ষ দিয়ে আমি যদি ড্রয়িং করি, sin x এর যে কার্ভটা, sin x এর কার্ভটা কিন্তু এরকম, দিস ইজ দ্য সাইন কার্ভ। তো দেখুন এটা প্রথমে উপর থেকে নিচে গেল, নিচ থেকে আবার এই যে এখানে এসে যে এইটুকু আসার পরে এই যে প্রথমে যেরকম ছিল এখান থেকে আবার শুরু হলো, এটা আবার নিচে গিয়ে এখান থেকে সে প্রথম থেকে আবার শুরু হলো। তার মানে এটা নির্দিষ্ট সময় পর পর পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে এই যে এতটুকু যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু হলো 2π, 100 এটুকু হলো আপনার উপরের দিকে গেল, উপর থেকে নিচে দিক পরিবর্তন করলো, তাহলে এই দৈর্ঘ্যটা এইটুকু হলো আমার 2π। তো এই জন্য সাইন ফাংশনের এই যে পূর্বের অবস্থায় ফিরে আসছে, এই যে এই 2πটাকে আমরা বলছি ফার্স্ট পিরিয়ড। এখন এটাকে যদি আপনি সাইন এক্সটাকে এখানে যদি 2x হয় অথবা অন্য কিছু বাড়ান, তখন সেই পাল্লা দিয়ে আপনার এটা বাড়তে থাকবে। তো আপনি ঠিক কিভাবে যদি আপনি x এর সাথে 4π যদি আপনি যোগ করেন, এটাকে যদি আপনি এই কোয়াড্রেন্টের মধ্যে ফেলেন, কোয়াড্রেন্টের মধ্যে ফেললেও এটা sin x এ থাকবে। অর্থাৎ 2π 4π এগুলো যদি আমি x এর সাথে যোগ আকারে এখানে বসাই, তাহলে আমার sin x এ অবশিষ্ট থাকবে। এটা আমি এখানে দেখিয়েছি x plus 2π, এটাকে এই যে যেহেতু দুইটা পাই পর পর এটা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে, দ্যাটস ওয়াই আমার sin x plus 2x টা হয়ে যাবে sin x। এটাকে এইভাবেও আবার বলা যেতে পারে, যেমন ধরুন আমি এখানে একটা কোয়াড্রেন্ট ড্রয়িং করলাম, তাহলে 2π মানে হলো এইটুকু হলো একটা পাই, এইটুকু হলো একটা পাই, আবার এখান থেকে হলো আরেকটা পাই। তাহলে 2π, এই 2πটা ঘুরে আসলাম, ঘুরে এসে আবার একসাথে x যোগ করতে হবে, x যোগ করলে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসে তাহলে 2πটা আমার বেনিশ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 2πটার ব্যতীত আমার এই xটাই থাকবে। আর 2πটা হলো পজিটিভ নাম্বার এবং প্লাস হলো আপনার এখানে ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন আছে, সেহেতু সাইনে থাকবে, অর্থাৎ sin x plus 2πটা sin x হয়ে যাবে নরমালি, আমরা যদি কোয়াড্রেন্ট দিয়েও চিন্তা করি। আচ্ছা, ইভেন এবং অড ফাংশন ভেরি ব্রিফলি আমরা এখানে দিয়েছি। তো ইভেন এবং অড ফাংশন যে জিনিসটা, এটা হলো আপনার জাস্ট সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমার এখানে করতে হবে যে আমার f of x যদি একটা ফাংশন হয়, x কে যদি আমি -x দিয়ে রিপ্লেস করি, তখন এই মাইনাস সাইনটা যদি বাইরে না আসে, তখন আমি এটাকে ইভেন বলছি। আর এই মাইনাস সাইনটাই যদি বাইরে আসে, f of x কে যদি টোটালি মাল্টিপ্লাই করা যায়, তখন আমরা এটাকে বলছি অড ফাংশন। তো ইভেন এবং অডের আমি একটা एग्जांपल দেই। ধরুন দুটো ফাংশনের কথা আমরা চিন্তা করি, f of x = ধরলাম x²। তো আমি x এর পরিবর্তে যদি আমি -x বসাই, ধরুন আমি x এর পরিবর্তে আমি যেখানে -x বসালাম, তাহলে this = -x²। তাহলে -x এর জায়গায় আমি -x বসালাম, তাহলে -x² মানে হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, x² মানে হলো আমি যেটা ধরে নিয়েছিলাম f of x f of x। তাহলে চিন্তা করে দেখুন যে আমার f of -x f of x পাইলাম, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো। তাহলে এই x²টা হলো আমার একটা ইভেন ফাংশন, ঠিক আছে? এরকম ভাবে আমাকে করতে হবে। এখন আমি যদি এখানে এরকম করে আমি একটা নতুন করে একটা ফাংশন নেই, আমি ওয়ার্ড ফাংশনটা দেখানোর জন্য আপনাদেরকে যদি আরেকটা এরকম ফাংশন নেই, ধরুন এখানে আমি দিলাম x³ তাহলে x এর পরিবর্তে আমি এখানে -x বসাবো, তাহলে -x³ যদি আমি দেই, তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার বেজুর থাকে তাহলে মাইনাসটা মাইনাসে থাকে, x এর উপর পাওয়ার x³।
তাহলে মাইনাস এক্স কিউব মানে হলো আপনার এফ অফ এক্স, দিস ইকুয়ালস টু এফ অফ এক্স। সো দেখুন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে গেল আমার এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স, এই মাইনাসটা যদি আমি এখানে বাড়াই দিই, মাইনাসটা সামনে আসবে, এক্স কিউব ইজিক্যাল টু যেহেতু আমার এফ অফ এক্স, তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসছে, তখন আমার এই এক্স কিউবটা হলো আমার একটা অড ফাংশন। তো এইভাবে আমাকে আসলে ডিটারমাইন করতে হবে যে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে ওই ফাংশনটা ইভেন হয় নাকি অড হয়। তো এটার একটা অ্যাপ্লিকেশন আছে আমার এখানে, যে ইভেন অড হলে আমার সাইন এবং কস ফাংশনে যখন আমি আমি ফুরিয়ার সিরিজটা বের করব তখন এটার একটা প্রয়োগ থাকে। তারপরে এখানে আমরা শর্টকাটে করার চেষ্টা করেছি, যতটুকু পারা যায় ছোট করার চেষ্টা করেছি। জাস্ট আমরা এখানে দুটো এক্সাম্পল দেখিয়েছি, সেই দুটো এক্সাম্পল আমরা এখানে ডিসকাস করেছি। তো ফুরিয়ার সিরিজের ডেফিনেশনটা আমরা প্রথমে দেখি। ফুরিয়ার সিরিজের ডেফিনেশনটা দেখার জন্য আমাদেরকে একটা ইন্টারভাল চিন্তা করতে হবে, যে এই ইন্টারভালটা হলো -l থেকে l। এই ইন্টারভালটা আপনাকে দেওয়া থাকবে এবং এই ইন্টারভালের মধ্যে আপনার পিরিয়ড যেটা হবে সেই পিরিয়ডটা এখানে অন্তর্ভুক্ত থাকবে, এবং এই -l থেকে l পর্যন্ত এই দুটার দূরত্ব হলো 12, তখন এই 12টা হবে তার পিরিয়ড, কারণ এই l থেকে -l এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাই হলো আসলে 12, অর্থাৎ l থেকে যদি আমি -l সাবট্রাক্ট করি তাহলে এখানে আলটিমেটলি হয় 2l। ওকে, তো এটার এই এফ অফ এক্স কে যদি পিরিয়ডিক ফাংশন হয় এবং এই ফাংশনকে যদি আমরা ফুরিয়ার সিরিজের মধ্যে এক্সপ্যান্ড করতে চাই, তাহলে তার আলটিমেট যে ফুরিয়ার সিরিজটা হবে, দিস ইজ দ্য ফর্ম অফ ফুরিয়ার সিরিজ। সো এফ অফ এক্স ইকুয়াল টু n0/2, then summation of n is equal to 1 to infinity an এর সাথে cos n phi x by l bn sin n phi x by l, this is the Fourier series। এখন n এর মান বের করতে হবে, an যে কোফিশিয়েন্ট আছে ফুরিয়ার কোফিশিয়েন্ট, bn ফুরিয়ার কোফিশিয়েন্ট আছে, এই তিনটা জিনিস বের করতে হবে। তো an এবং bn বের করার ফর্মুলা দুটো আমরা যে এখানে দিয়েছি, এই ফর্মুলা দুটো জাস্ট আপনাদের মেমোরাইজ করতে হবে, এবং n এর যে ফর্মুলা এটা আসলে an থেকে আসছে, আপনার n এর জায়গায় আপনি 0 বসাবেন, এই n এর জায়গায় আপনি জাস্ট 0 বসাবেন, কারণ cos 0 তো 1 হয়ে যায়, তো শুধু আমার f of x থাকে। তো প্রথমে আমরা এখানে একটা एग्जांपल আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যে एग्जांपलটা ফাইন্ড দ্য ফুরিয়ার কোফিশিয়েন্টস, অর্থাৎ আপনার an এবং bn এবং a0 এই তিনটা জিনিসের মান বের করতে হবে, এই তিনটাই হলো আমার ফুরিয়ার কোফিশিয়েন্ট, a0 an bn এই তিনটা হলো আমার ফুরিয়ার কোফিশিয়েন্ট। আমার এক নম্বর প্রশ্ন বলছে ফুরিয়ার কোফিশিয়েন্ট বের করতে হবে এই ফাংশন থেকে, তারপর এটাকে এই যে তিনটা মান বের হলো এগুলাকে সবগুলোকে দিয়ে আমাকে ফুরিয়ার সিরিজটা তৈরি করতে হবে। তো প্রথমে আমাদেরকে এই ফাংশনের ফরম্যাটটা আগে দেখতে হবে, যে এটা কি ফরম্যাটের ফাংশন, কি কি ভ্যালু আসলে এখানে আমাকে দেওয়া আছে, এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে। তো প্রথমে আমরা দেখব যে ফুরিয়ার এই সিরিজের মধ্যে f of x equal to 0 আছে, কখন 0 -5 থেকে 0 এর মধ্যে, এই ইন্টারভালের মধ্যে, তারপরে 3 দেওয়া আছে, এই 3 হলো 0 থেকে 5 এর মধ্যে। তাহলে দেখুন 0 থেকে 5 এর মধ্যে, হ্যাঁ 0 থেকে 5 এর মধ্যে এটা হলো আমার একটা 3, উপরের দিকে 3 যাবে, এটা হলো y এর মান। আর 0 থেকে 5 এর মধ্যে আমার -5 থেকে 0 এর মধ্যে, -5 হলো যে এখানে -5 থেকে 0 এর মধ্যে, এখানে y এর মান হলো 0, এত f of x এর মান 0, তাহলে এটা এই যে y অক্ষের উপর x অক্ষের উপরেই এটা বসলো। তারপর 0 থেকে 5 এর মধ্যে এটা y এর ভ্যালুটা 3 গড় উপরে উঠবে, তাহলে 0 থেকে 5 এর মধ্যে 3 গড় উপরে উঠলো, তাহলে এখানে গেল, এইটা হলো আমার ফাংশন। তাহলে এটা দেখুন একবার উপরে উঠবে তারপর নিচে নামবে, এদিকে নিচে নামলো এদিকে উপরে উঠবে, আবার এদিকে নিচে নামলো এখানে উপরে উঠবে, এখানে উপরে উঠছে নিচে নামবে, অর্থাৎ এটা উপর নিচ করে করে ফাংশনটা আসলে এখানে এক্সপ্যান্ড হতে থাকবে। তো এইটা হবে এই ফাংশনের নেচার, এবং এই অনুযায়ী এই ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে হবে। এখন যেটা হলো যে আমার ফুরিয়ার সিরিজটা এই ফাংশনের কি হবে সেটা আমাকে বের করতে হবে। এটা হলো তার ফিজিক্যাল ফর্মুলেশন, যে ফিজিক্যাল ফর্মটা কিরকম, ফাংশনের আকৃতিটা বা চেহারাটা কিরকম, এটা হলো ফিজিক্যাল ফর্মটা। এখন আমাকে এখান থেকে আমরা একটু করার চেষ্টা করি। তাহলে এখানে পিরিয়ড কোয়েশ্চেনের মধ্যে বলা আছে 10, তাহলে 2 is equal to 12 is equal to 10, তাহলে l is equal to 5। তো আমি এখানে যদি -5 থেকে 5 এই
ইন্টারভালটা চিন্তা করি, তাহলে আমার যে সিরিজের যে লিমিটটা আছে সি টু সি প্লাস 12, তাহলে -5 থেকে 5 পর্যন্ত হয়। তাহলে প্রথম ভ্যালু হলো আমার সি, তাহলে সি এর ভ্যালুটা হচ্ছে আমার -5। তাহলে আমার যে এন এর যে আমার ডেফিনেশনটা, এই যে এখানে আমরা ডেফিনেশনটা দিয়েছিলাম এন এর যে ডেফিনেশন, প্রথমে এই ডেফিনেশনটা আমরা যে এখানে বসিয়ে দিলাম, তারপর সি এর ভ্যালু বসালাম, তারপর এখানে সি প্লাস 12 এর মান, যেটা সি প্লাস 12 এর মান হলো 5, এই মানটা আমরা যে এখানে বসালাম। তো বসানোর পরে আমরা যেটা করছি যে এখানে কিছু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা মানগুলো বসালাম। আবার এখানে আরেকটু আমরা কাজ করেছি, সেটা হলো আমরা যে এই কোয়েশ্চেনটার মধ্যে যাই, একটু চিন্তা করতে হবে, ছোট্ট করি, তাহলে আমরা এক পেজের মধ্যে নিয়ে আসতে পারবো। তো এখানে দেখুন যে আমার এই লিমিটটা এই ফাংশনটার মধ্যে, এই ফাংশনের মধ্যে যে লিমিটটা, এটা হলো -5 থেকে 5 এর মধ্যে। তাহলে এখানে হলো -5 থেকে 0, 0 থেকে 5, অর্থাৎ দুই ভাগে ভাগ করা আছে, কিন্তু আমার এখানে লিমিটটা একবারে দেওয়া আছে। তো এই লিমিটটাকে আমি কি দুই ভাগে ভাগ করব, -5 থেকে 0, এই যে -5 থেকে 0, আর একটা হলো 0 থেকে 5, এটা হলো 0 থেকে 5, এই দুই ভাগে আমি ভাগ করলাম। তাহলে -5 থেকে 0, তখন এই -5 টু 0, তখন f of x এর মান হলো 0, এই f of x এর মান হবে, এই যে আমি এখানে 0 বসালাম। তাহলে 0 থেকে 5, এই যে 0 থেকে 5, এখানে হলো আপনার f of x এর মান হলো 3, 0 থেকে 5, এখানে হলো যে f of x এর মান হলো 3, আর এটা যেটা আছে এটা ঠিকভাবে তাই বসবে। তাহলে 1/5 এটা তো গুণ আকারে থাকবে। এখন যেহেতু এই প্রথম পার্টে 0 আছে, তাহলে এটা আপনার 0 হয়ে যাবে, আর এটার মানটা আমাকে শুধু বের করতে হবে। তাহলে এটার মানটা বের করতে হলে 3 আপনার এই যেখানে গুণ হয়ে চলে আসবে, আর cos n phi x by l, এটার হলো ইন্টিগ্রেশন হলো cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, x এর সাথে গুণ আকারে আছে n pi by 5, তাহলে এটা দিয়ে আপনার গুণ থাকলে ভাগ হবে, তারপর এটাকে উপরে চলে গেল, n pi টা নিচে চলে গেল। আমার এবারে লিমিটটা বসালাম, x এর পরিবর্তে 5, x এর পরিবর্তে 0, মাইনাস দিয়ে 0 বসালাম, তাহলে 5 5 কাটা এরকম থাকলো। তাহলে sin n phi sin 0, দুটার মানে 0, তাহলে আলটিমেটলি এটার মান হয়ে গেল আমার 0। সো এইভাবে আমাকে কি করতে হবে, bn এর মানটাও বের করতে হবে। তো এখন আমাকে an এর মানটা বের করে ফেললাম, কিন্তু আমার যে ফুরিয়ার সিরিজ যেটা আমরা জানি, ফুরিয়ার সিরিজের মধ্যে যদি আমরা একটু দেখি, a নট আছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে a নট আছে। সো a নটের মানটা আমাকে ডিটারমাইন করতে হবে। a নটের মানটা যদি আমরা বের করি, তাহলে an এর মধ্যে 0 বসিয়ে দিলেই হবে। এই যে an আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফাংশনের মধ্যে, এই যে এইখানে এটার মধ্যে 0 বসাই দিলে, যে এইখানে, এখানে যদি n এর পরিবর্তে 0 বসাই, তাহলে cos 0 তো 1 হয়ে যাবে, দিস ইনটু 1 হয়ে যাবে। যে আমরা যদি n এর মান 0 বসাই, তাহলে শুধু cos 0, তাহলে cos 0 তো আলটিমেটলি এটার ভ্যালু হলো আপনার 1। সো 35 এই যে 3/5 cos, এখানে এটার ভ্যালু হলো 1, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে তার 3/5, আর এটার ইন্টিগ্রেশন করলে হবে x, x কে যদি লিমিটটা বসাই তাহলে এটা হবে 5, তাহলে আলটিমেটলি 5 5 কাটা এটা ভ্যালু হবে 3, এখানে কাটা পড়ছে, ওটা মানটা কাটা পড়ে গেছে, এটার মান হবে 3। তারপর এই মানগুলো আমরা যে এখানে বসাবো, যে এর মান 3, এই যে 3 আমরা এখানে বসাইছি। আচ্ছা, তারপর আমাদের এই ফুরিয়ার সিরিজের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে আমাদের দরকার হলো এই যে bn দরকার। তো এই bnটাও বাই ডেফিনেশন আমরা বের করার চেষ্টা করি, bn এর মানটা আমরা একটু বের করি। সো bn এর ডেফিনেশনটা হলো আমার এই যে এটা এখানে দেওয়া আছে, যে দিস ইজ দ্য ডেফিনেশন অফ bn। এখানে ডেফিনেশনের bnটা বসালাম, তারপর আপনার l এর ভ্যালুটা হলো 5, তারপরে c প্লাস 12 এর মান বসালাম, এই যে আমরা এখানে -5 to 5 f of x this। এখানেও এটা ফাংশনের লিমিটটা -5 থেকে 5 পর্যন্ত আছে, কিন্তু আমার কোয়েশ্চেনের মধ্যে আপনার এখানে দেখুন যে -5 থেকে 0, 0 থেকে 5, তাহলে এই লিমিটটাকে দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে -5 থেকে 0 গেলে f of x এর জায়গায় বসাবো 0, 0 থেকে 5 গেলে f of x এর জায়গায় বসাবো 3। তো এই কাজটা আমরা এখানে করেছি, যে -5 থেকে 5, তখন f of x এর মান হবে 0, 0 থেকে 5, তখন এই f of x এর জায়গায় বসবে 3। তাহলে এটা তো আলটিমেটলি 0 হয়ে গেল, আমার শুধুমাত্র থাকতেছে এই অংশটা, যে এই অংশটা আমি লিখলাম, 3টা এখানে গুণ আকারে চলে গেল। তাহলে আমার sin n phi x by l, sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, x যেহেতু x না, এটার সাথে গুণ আকারে n phi by 5 আছে, এটা দিয়ে আমরা এখানে জাস্ট ডিভিশন করলাম। তো এই মাইনাসটা আমরা কি এখানে দিলাম, আর 5টা উপরে গেল, n pi টা নিচে গেল, 35 by this, এই 5 কাটা যাবে। আর এখানে আমার যেটা হয়েছে দেখুন, x এর পরিবর্তে আমি 5 বসালে আপনার এই উপরের 5 নিচের 5 কাটা, শুধুমাত্র থাকতেছে sin n phi। x এর পরিবর্তে 0 বসালে cos 0, দিস ইজ দ্য cos 0, মাইনাস দিয়ে করতে হবে অবশ্যই। আর এই মাইনাস দিয়ে এখন আমি যদি গুণ করি, তাহলে cos n phi টা হয়ে যাবে cos n phi, মাইনাস হয়ে যাবে, আর এইটা হয় যে cos 0 তে যেহেতু 1, তাহলে মাইনাসটা
মাইনাস আছে প্লাস আগে চলে আসবে। এখন এই ভ্যালুগুলো আমরা কি করলাম, জাস্ট আমার যে ফুরিয়ার সিরিজটা আমরা যেটা বাই ডেফিনিশন যেটা জানি সেটার মধ্যে আমরা জাস্ট এই ভ্যালুগুলো আমরা একটু বসাবো, যে an cos n phi x val দিস ইজ দ্য ফুরিয়ার সিরিজ। এখানে an এর ভ্যালুটা দেখুন, এই যে এখানে আমরা যেটা পেয়েছি an এর মান তো এই যে আমরা 0 পেয়েছি, তাহলে এটা তো আমার থাকবে না, এই অংশটা আসলে আপনার থাকবে না যেহেতু n 0। তাহলে bn এর মান আমরা যেটা পাইছি, এই যে bn এর জায়গায় যে bn এর বসলো sin n phi x by l, তো l এর ভ্যালুটা হলো 5, এই যে আমরা এখানে 5 বসালাম। এবার এটাকে এক্সপান্ড করা হয়েছে। হ্যাঁ, তাহলে এক্সপান্ড করা হয়েছে কেমনে, এই জিনিসটাই হলো আমাদের জাস্ট জানার বিষয়। তো আমরা এখানে একটু দেখি, অথবা আপনারা যদি এইখানে রেখে দেন এক্সপান্ড না করে তাহলেও কিন্তু অঙ্ক হবে। হ্যাঁ, এমন না যে হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, দেখুন আমরা এখানে একটা এক্সপানশন আমি একটু দেখাই, তাহলেই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি প্রথমে n এর ভ্যালু এইখানে দেখতে পাচ্ছেন 1, তাহলে এখানে আপনি 1 বসান। তাহলে 1 বসালে এখানে কত হবে, প্রথম যে পার্টটা 1 বসালে এখানে হয়ে যাবে cos 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রির মান হলো কত, -1। তাহলে -1 আর এখানে মাইনাস আছে প্লাস, তাহলে 1 আর 1 যোগ করে গুণ করলে হবে 2, যোগ করলে হবে 2, 2 দিয়ে 3 কে গুণ করলে হবে 6, এই 6টা আমার বাইরে চলে আসলো। আর এখানে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পাইটা সবগুলোর সাথে থাকবে, এই পাইটা আমি যে এখানে বাইর করে নিয়ে আসলাম। অর্থাৎ আমি এখানে ক্যালকুলেশনটা আমি একটু হোয়াইট পেপারেও আমি একটু যদি দেখাই তাহলে এটা আরো একটু ক্লিয়ার হবে। একটু এখানে দেখাই, জ্যামবোর্ডের মধ্যে যদি দেখাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আমি এখানে লিখে দিই যে 3 ইন্টু 1 মাইনাস এফ, আমার যে সিরিজটা দেওয়া আছে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, আমার এখানে দেওয়া আছে 3 ইন্টু 1 মাইনাস cos n pi ডিভাইডেড বাই n pi, আর এখানে আছে sin n pi x by 5। এটাকে আমরা কি করব, এক্সপান্ড করব। তাহলে এখানে যেহেতু সামেশন আকারে দেওয়া আছে, তাহলে আমরা n এর পরিবর্তে 1 বসাবো, যেখানে যেখানে n আছে 1 বসাবো, তারপর 2 বসাবো, 3 বসাবো, জাস্ট এভাবে বসিয়ে বসিয়ে যোগ যোগ করে যাব। তাহলে আমি একটা জাস্ট দেখাচ্ছি, 3 ইন্টু 1 মাইনাস cos, 1 বসালে এখানে cos pi হবে, সরি cos, এই যে n এর জায়গায় এখানে যদি আমরা 1 বসাই তাহলে হবে cos pi, আর এখানে যদি আমরা এ করি তাহলে এই 1 বসাই তাহলে নিচে হবে পাই, ইনটু এখানে আপনার দেখুন এখানে n এর পরিবর্তে যদি আমরা বসাই 1 বসাই তাহলে এটা হবে sin n এর পরিবর্তে 1 তাহলে পাই x হবে, n এর পরিবর্তে 1 তাহলে পাই x বাই 5। এবার আমি যদি 2 বসাই তাহলে আপনার এখানে 3 3 থাকবে, এখানে আসবে 1 মাইনাস cos 2 pi ডিভাইডেড বাই 2 pi ইনটু sin 2 n pi বাই 5, তারপরে প্লাস 3 ঠিক থাকবে। এবার 1 2 বসিয়ে ফেলাম, এবার আমি 3 বসাবো, 1 মাইনাস cos 3 pi বাই 3 pi ইন্টু sin 3 n এর পরিবর্তে 3 pi x বাই 5। ঠিক একইভাবে আমি 4 বসাবো, 5 বসাবো, এভাবে বসিয়ে বসিয়ে যাব। তাহলে আমি একটা ক্যালকুলেশন দেখে বলি, তাহলে cos n phi এর ভ্যালু হলো আপনার -1, cos n phi এর ভ্যালু হলো -1। কিভাবে হয়, আপনারা যদি কোয়াড্রেন্টের মধ্যে গিয়ে দেখেন তাহলে cos 180 ডিগ্রি 180 ডিগ্রি মান হলো -1, তাহলে এই মাইনাস এখানে গুণ হবে, তাহলে হবে +1, 1 এর 1 হবে 2, তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে হবে 6, 6/5। আচ্ছা, এটার ভ্যালু হলো 6/5, আর এটা যেমন আছে এমন থাক। এখানে দেখুন এবার cos 2 pi, cos 2 pi হলো এটার মান হয়ে যাবে আপনার 1, cos 2 pi এর মান হবে 1, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যায়। তো 1 হয়ে গেলে 1 মাইনাস 1, তাহলে এইটার মান 0 হয়ে যাচ্ছে, তার মানে এই টার্মটা আর থাকছে না, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। এরপরে এখানে cos 3 pi,
এটার ভ্যালু হলো -1। কিভাবে হয় আমি জাস্ট একটু দেখাই। দেখো 3 পাই, 1 পাই, 2 পাই, 3 পাই এখানে, তাহলে আলটিমেটলি তার ভ্যালুটা এখানে আছে এক্সেসের উপর। তাহলে এটা কিন্তু ওয়াল স্টুডেন্ট টেক কেয়ার কস শুধুমাত্র এখানে পজিটিভ আর এই সব জায়গায় নেগেটিভ। তাহলে এই cos 3 পাই এর ভ্যালু যেহেতু 0 তে আছে, তাহলে cos 0 এর মান হলো 1। তাহলে যেহেতু এটা cos কোয়াড্রেন্টের বাইরে আছে, সেহেতু এটা হয়ে যাবে আলটিমেটলি -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে 1, তাহলে +2, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 6 ডিভাইডেড বাই পাই। তো এখানে থাকতেছে 1/3। তাহলে সব এখানে দেখুন ছিল 6/পাই, এখানে 6/3 পাই ইন্টু সাইন এত। তো এই জিনিসটাই এখানে এই টার্মটা বাদ দিয়ে পরবর্তীতে 4 এর যেগুলো জোড় টার্ম আসবে এটা বাদ যাবে, 5 এর টার্মটা থাকবে। তো এই জিনিসটাই এখানে জাস্ট এখানে একভাবে করে দেওয়া হয়েছে, যে 6/পাইটা কমন নেওয়া হয়েছে, আর বাদ বাকি যে 1, 3, 5 আর 4 যেটা ছিল, 2 যেটা ছিল, এটা বাদ গেল কারণ ওখানে শূন্য আসে। এইভাবে এই এক্সপানশনটা করতে হবে। এখন এখানে আমার পরিবর্তন আসতে পারে, যে আমার যে এখানে যে লিমিটটা আছে, সাপোজ যে লিমিটটা আছে 0 -5 টু 0, তো এখানে পরিবর্তন আসতে পারে। এখানে f of x = 0 আছে, 3 আছে, তো 0, 1 থাকতে পারে, 3 এর পরিবর্তে অন্য যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে। সো এই পরিবর্তন যদি থাকে, তখন আমার এই সবগুলা ক্যালকুলেশন হালকা একটু পরিবর্তন হয়ে যাবে। তো সেভাবে আমার কিন্তু জিনিসটা মানগুলো বের করতে হবে। তো এটা গেল। আশা করি এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই। আমরা হোয়াইট এটাতেও দেখিয়েছি, ওখানে ক্যালকুলেশনটা দেখিয়েছি। আচ্ছা, এরপরে আসুন যে আরেকটা ক্যালকুলেশন, যে f of x = হলো x², আমার লিমিটটা হলো 0 থেকে 2 পাই, অর্থাৎ এটা হলো আমার ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে আমাকে এটার এক্সপানশনটা করতে হবে। তো এটার এক্সপানশনটা করতে হলে আমাকে যেটা করতে হবে, প্রথমে এই ফাংশনটা ধরে নিতে হবে, জেনারেলাইজ করে এখান থেকে কিছু মান বের করতে হবে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা প্রথমে এটা করি যে an এর মানটা বের করব, তারপর a0 এর মান বের করব, এরপর আমরা bn এর মান বের করব। তো আমরা এখানে লিমিটটা আগে বের করি। দিস ইজ দা পিরিয়ড 2 পাই, তাহলে 2l = 2 পাই, l হলো পাই। তো যেহেতু ফার্স্ট লিমিট হলো 0, তাহলে c এর ভ্যালুটা অবশ্যই 0 হবে। তাহলে an এর বাই ডেফিনিশন আমরা an এর মানটা যেটা আমরা ডেফিনিশন অনুসারে পাই সেটা আমরা বসালাম। তো l এর মান হলো পাই বসালাম, তারপর c এর মান 0, c+12 এর মান হলো যেহেতু আমার 2 পাই, c+12 যেহেতু c এর মান 0, তাহলে এই c+12 এর জায়গায় বসলো 2 পাই। তারপরে f of x এর মান হলো, দেখুন চিন্তা করে, যে f of x এর মান দেওয়া আছে x², যে x², তারপরে এই আপনার এখানে হলো l এ পাই যদি বসাই, তাহলে উপরের পাই নিচের পাই কাটা, শুধুমাত্র cos nx থাকতেছে। এখন এটাকে আমাকে কি করতে হবে, ইউভি ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউভি ফর্মুলা, ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলাটা আমি জাস্ট এখানে একটা দেখাচ্ছি। সিমিলারলি এই ইন্টিগ্রেশনটা আবার এই যে এইখানেও আছে। সো প্রথম একটা আমি যদি এইটা এখানেও আছে, এটা হলো ইউ, এটা হলো বি, আমি একটা যদি দেখাই, এটা আপনারা ইজিলি বসাতে পারবেন। সো আমি দেখুন একটা আমি করিয়ে দিচ্ছি হোয়াইট পেপারের মধ্যে, ওখান থেকে দেখে জাস্ট এখানে এই ক্যালকুলেশনের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো, যে এইটার সাথে আমি কম্পেয়ার করব যে এই ভ্যালুটা আমার আসে কি না। আচ্ছা, তারপর এটা আলটিমেট ক্যালকুলেশন 4/n² হয় কিনা, এই জিনিসটা আমি একটু দেখবো। আচ্ছা, আসুন যে আমার ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 2 পাই, 1/পাই আছে x² cos n পাই। আমি এটা মুছে দিব, ক্লিয়ার ফ্রেম। ওকে, আমার ইন্টিগ্রেশন করতে হবে 1/পাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই, তারপর আছে আমার x² cos nx, x² cos nx dx। তাহলে আমি ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এটা হলো ইউ, এটা হলো ভি। সো দিস ইকুয়ালস টু 1/পাই, ঠিক থাকলো, বড় আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে ফেলবো। তাহলে x² ঠিক থাকবে, x² আমি এখানে একটু যদি দেখাই আপনাদেরকে, যে x² ঠিক আছে, x² কে আমার ইউ মনে করতে হবে আর এটাকে ভি মনে করতে হবে। তারপর আমি ইন্টিগ্রেশন করতে হবে 0 to 2 পাই cos ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তাহলে ভি হলো cos nx dx। এটা হলো সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2 পাই, তারপর এখানে হবে ddx, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ddx ইউ। তাহলে আমার এখানে ইউ হলো x²
ইন্টিগ্রেশন, ভিতরে আবার লিমিট হবে না, cos nx dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx থার্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ এখানে 1/π আছে। ওকে, তাহলে 1/π হলো, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x স্কয়ার cos x এর ইন্টিগ্রেশন হবে sin x sin nx, x এর সাথে আমার n যেহেতু গুণাকার আছে তাহলে n দিয়ে এখানে ডিভিশন হবে। তারপর এখানে যে লিমিটটা আছে 0 থেকে 2π, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 2π, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, cos x এর ইন্টিগ্রেশন হলো sin x sin nx, এখানে যেহেতু nx আছে তাহলে nx দিতে হবে, আর nx এর যেহেতু x গুণাকার আছে তাহলে n দিয়ে ভাগ করতে হবে dx। ওকে, 1/π, এখানে পাই যদি আমি বসাই sin nπ, sin nπ এর মান 0, sin 0 তে 0, তার মানে আলটিমেটলি এটা কিন্তু আর থাকছে না, দিস ইজ দ্য ভ্যালু, দিস ভ্যালু ইজ 0, আলটিমেটলি 0 হয়ে যায়, এটা আমার থাকবে না। তো এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, দুইটা সামনে চলে আসবে, x টা হবে u, sin nx বাই n টা এটার মান হবে v, দিস ইজ u আর দিস ইজ v, এই যে এই ইন্টিগ্রেশনটা আমাকে আবার করতে হবে, এটা হবে u আর এটা হবে v। তাহলে এটা আমি আবার করি, আমার মাইনাস চিহ্ন একটা থাকছে 2, এই দুইটাকে যদি আমি বাহির করে ফেলি, এই দুইটাকে আমি মনে করেন যে বাহির করে ফেলবো, তাহলে এই দুইটা আমি যে এখানে লিখে দিই, এই দুইটাকে আমি যে এখানে লিখবো, কারণ এটা যেহেতু 0 হয়ে গেল তাহলে শুধুমাত্র মাইনাস সাইন সহই আমি আনতে পারি, সেটাই আমি করি, মাইনাস সাইনটা সহই আমি নিয়ে আসি, মাইনাস সাইনটা আমি আগে দিয়ে ফেললাম, মাইনাস দুইটা উপরে লিখলাম, আর এখানে তো পাই আছে, পাইটা আমি যে এখানে লিখলাম, তারপর আমি এটাকে মাইনাসটা উঠিয়ে দিই, তাহলে আমার এখানে থাকতেছে x, তাহলে x টা হবে u, ঠিক থাকলো 0 to 2π, 1/n টাও আমি নিয়ে আসতে পারি, এটাকেও নিয়ে আসি তাহলে আরো সুবিধা হবে, এখানে যদি n পাই দিয়ে দিই আমি পাইয়ের সাথে n আকারে, তাহলে আরো সুবিধা হবে, এই n টাও আমি বাইরে নিয়ে ফেললাম, তাহলে আমার এখানে থাকতেছে sin nπ dx, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 2π, ddx দিয়ে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ddx দিয়ে আমার এই প্রথম যেটা আছে x, এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ sin nx dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হলো dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তো এবার আমি এখানে একটু ভ্যালু আনি দেখি, তো এখানে আমি মানগুলো একটু বসানোর চেষ্টা করি, -2/nπ, এখানে দেখুন যে n sin nπ আছে, তাহলে x sin nπ এর মান হলো মাইনাস cos nπ, এটা হলো যে sin x এর ইন্টিগ্রেশন cos nπ, n দিয়ে ডিভিশন হবে, আর এখানে লিমিটটা বসবে, লিমিট আছে 0 থেকে 2π, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 to 2π টা থাক, x এর ডিফারেন্সিয়েশন হবে 1, এটা আমি আর দিচ্ছি না, আর sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos nπ বাই সরি nx, পাই দিচ্ছি কেন, nx বাই n dx। আচ্ছা, এখানে আমি একটু ভ্যালুটা এবার আমি বসাবো এটার মধ্যে, -2/nπ, আমি এটার মধ্যে যদি লিমিটটা বসাই তাহলে দেখুন যে প্রথমে এখানে মাইনাস সাইন শুদ্ধ যদি আমি এখানে প্রথমটাকে গুণ করি, আর এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে,
আর এখানে এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, অর্থাৎ এখানে আমার টোটালি দুইটা পোর্শন আছে, এখানে একটা অংশ, একটু যদি ডিফারেন্ট কালার দিয়ে দেখায়, আমার এখানে একটা অংশ আর এখানে একটা অংশ, তাহলে এটাকে আমি এটা দিয়ে গুণ করব -2/n পাই দ্বারা, এটাকে আমি -2/n পাই দ্বারা আমি এটাকে গুণ করব। তাহলে এটার ভিতরের ভ্যালুটা আমি যদি বের করি, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে x এর পরিবর্তে 2π বসবে। তাহলে মাইনাসটা আমি এখানে আগে বসাই, 2π cos, এখানে আবার প্যাচ লাগছে যে n পাই ছিল না, nx ছিল, হ্যাঁ এখানে n পাই ছিল না, nx ছিল, এখানে nx, কারণ এই যে উপরে কিন্তু xx দিয়ে আসছে, এখানে nx cos nx হবে। তাহলে x এর পরিবর্তে বসবে 2π। সো আমি x এর পরিবর্তে যদি 2π বসাই, তাহলে এখানে cos n পাই হবে, cos 2n পাই, অর্থাৎ n ঠিক থাকবে 2π, x এর পরিবর্তে 2π বসবে, তাহলে cos 2n পাই। তারপর হলো আপনার 0 বসলে মাইনাস দিয়ে সূত্রে মাইনাস মাইনাসে প্লাস 0 বসবে, অর্থাৎ x এর পরিবর্তে আপনি যদি 0 বসান তাহলে আলটিমেটলি এটার মানটা হয়ে যাবে 0। আর এইখানে এটার নিচে এটার নিচে তো ভাগ আকারে n আছে, এটা আমি এখানে দেই, আর যেহেতু 0 0টার আমি এখানে দিচ্ছি না, এই 0-র জন্য, এই নিচের লিমিটের জন্য 0 হবে। আচ্ছা, তাহলে এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, আর এইখানে cos n পাই x কে আপনি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে হবে sin n পাই, sin nx ডিভাইডেড বাই n, তাহলে এটা হবে sin nx, আর এটার নিচে তো n ছিল, আবার একটা n দিয়ে এটাকে যদি ইন্টিগ্রেশন করছেন এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে n স্কয়ার। আর এটা লিমিটটা যদি আপনি বসান 0 to 2π, তাহলে এটা লিমিটটা আবার 0 হবে, কারণ sin 0 তে 0, sin 2π এ 0, তাহলে এইটাও আর থাকবে না, তাহলে শুধুমাত্র আমার থাকতেছে এই পার্টটা। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে আপনার হচ্ছে প্লাস 2, একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস, এই 2 আর এই 2 গুণ করলে হচ্ছে, আর cos 2n পাই এর মান হচ্ছে কিন্তু 1, সো এই 2 আর এই 2 গুণ করলে হচ্ছে 4, মাইনাস হচ্ছে প্লাস 4π/n পাই, আর এখানে আছে n আর এখানে আছে n, গুণ করলে হবে n স্কয়ার, আর নিচে আছে পাই, n স্কয়ার পাই, তাহলে পাই কাটা, তাহলে 4/n স্কয়ার আসছে আমার আলটিমেট রেজাল্ট। তো এই রেজাল্টটা হয়তো আমি শীটের মধ্যে বসিয়েছি সরাসরি 4/n স্কয়ার। তো সিমিলারলি আমার এই ইন্টিগ্রেশনটাও এইভাবে আপনারা করে বের করবেন, যে আমি এখানে সরাসরি কিভাবে ইউবি ফর্মুলাটা অ্যাপ্লাই করে করেছি সেই জিনিসটা আপনারা এখানে বসিয়ে করবেন। তো যেহেতু আমার এখানে n বের হয়ে গেছে, তাহলে n বের হয়ে গেলে সরাসরি তখন আমরা ওইটা থেকে আমরা n0 এর মানটা বের করার চেষ্টা করতে পারি। তো n0 এর মানটা আমরা কিভাবে বের করব, জাস্ট n যেখানে আছে n এর জায়গায় আমরা 0 বসিয়ে দিব। সো n এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে cos 0 তে 1 হয়ে যায়, তাহলে এইটার মধ্যে যদি আমরা 0 বসাই n এর জায়গায়, তাহলে cos 0 তে 1, এটার মান 1 হয়ে যাচ্ছে x স্কয়ার। তো শুধুমাত্র আমার দেখুন এই যে n0 এর জায়গায় x স্কয়ার থাকছে, আর এখানে তো 1/π আছে 0 to 2π, তো এটার লিমিটটা হয় 8π²/this, তাহলে x স্কয়ার যদি আপনি যদি ইন্টিগ্রেশন করেন তাহলে x³ হবে, x³/3, এটার মধ্যে আপনি যদি লিমিটটা বসান 0 to 2π, আর 0 বসালে তো 0ই হবে, তাহলে x এর পরিবর্তে 2π যদি বসান তাহলে 1/3, এই তিনটা নিচে বসলো, 2π যদি আমি কিউব করেন, 2π কে কিউব করেন 2π কিউব, তাহলে জিনিসটা যেটা আসবে 2π কিউব, তাহলে 2 কিউব মানে হলো 8, এই যে 8 আর পাই কিউব, আর নিচের পাই দিয়ে কাটাকাটি করলে পাই স্কয়ার থাকবে, দিস ইজ দ্য রেজাল্ট। আর এটা তো আপনারা আগের মতো করে করবেন, জাস্ট bn এর যে এখানে যে আমি ইউবি ফর্মুলাটা দিয়ে আপনাদেরকে দেখালাম সেটা দিয়ে করবেন। তো যে ভ্যালুগুলো আসলো, এটার মান, তারপরে হলো n এর মান, এই যে এখানে n0 এর মান, এই তিনটা মান আমি এই ফুরিয়ার সিরিজের মধ্যে বসাবো, বসালে যে জিনিসটা আসবে সেটাই আমার আলটিমেটলি সলিউশন আসবে, অর্থাৎ এটা হলো an এর মান আর এটা হলো bn এর মান, এই মানগুলো বসাবো, দিস ইজ দ্য আলটিমেট সলিউশন অফ দিস ফুরিয়ার এক্সপানশন, এটা এক্সপানশন। এখন যেটা হলো এখানে x স্কয়ার আছে, এটাকে x থাকতে পারে, 0 to 2π আছে, 0 to π থাকতে পারে, 3π থাকতে পারে, 0 to 4π থাকতে পারে, অর্থাৎ এইভাবে এর মানগুলো পরিবর্তন হবে। তো যেভাবেই পরিবর্তন হোক না কেন, এখানে আলটিমেটলি রেজাল্ট আপনার বের করা হলো মেইন কাজ। কেউ যদি বলেন যে স্যার আমি তো cos 2π এর মান কত হবে সেটা আমি জানি না, আপনি cos 2π এর মানটা আপনি ক্যালকুলেটরে বের করেন, cos 2π এরকম, ক্যালকুলেটর আবার এই পাই চিনে না, তাকে কি করতে হবে, এই পায়ের জায়গায় 180 বসিয়ে দিতে হবে, তাহলে 2 × 180 হবে cos 360 ডিগ্রি, cos 360 ডিগ্রি হবে,
এই cos 360 ডিগ্রি যদি আপনি ক্যালকুলেটরে বসান তাহলে তার মান পাবেন। এখন যদি বলেন যে স্যার আমি তো sin 2n পাই এর মান জানি না, অর্থাৎ n এর মান 1 বসান 2 বসান এইভাবে বসিয়ে আপনি যদি ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে বসান তাহলে তার রেজাল্ট পাবেন। এইভাবে আমার এই এক্সপানশন গুলো আসলে আলটিমেটলি করতে হবে, এইভাবে সবাইকে করতে হবে। তো এইটা হলো আমাদের রেকর্ডিং